হ্যালো গাইজ, ওয়েলকাম অল অফ ইউ টু আর চ্যানেল আরপি ম্যাথস গুরুকুল। তো আজকে আমরা চলে এসেছি ডে 13-এ। তো আজকে তোমাদের যে সেটটি আমরা সলভ করাবো সেই সেটটি হচ্ছে 13/9/2024 9 AM to 10 AM, মানে হচ্ছে শিফট 1। ওকে গাইজ, এবং এখানেও আমরা অসংখ্য ভালো ভালো প্রশ্নের সমাধান করব। তো একটু প্রথম থেকে শেষ অবধি ক্লাসটা দেখবে এবং প্রত্যেকটা প্রশ্নের মজা নেবে। ওকে, তো চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন। তার আগে কালারটা একটু চেঞ্জ করে নিই। তো দেখতে পাচ্ছি প্রথম প্রশ্নে আমরা কি বলা হয়েছে। আচ্ছা, প্রথম প্রশ্নটি একদমই ভ্যালু পুটিংয়ের প্রশ্ন, কিছুই নেই প্রশ্নের মধ্যে, ভ্যালু পুট করে দেবো। পি অফ √3 প্লাস cot 30° ইজ ইকাল টু tan কিউব 60° মাইনাস 2 sin 60°। আচ্ছা, পি যেরকম আছে লিখে দাও। এখানে ভেতরে কী দেখতে পাচ্ছি, √3 cot 30 মানে tan 60 সমান, তার মানে √3। ওকে, এখানে কি দেখতে পাচ্ছি tan কিউব 60 মানে √3 হোল কিউব, তার মানে 3√3 মাইনাস 2 ইন্টু সাইন 60 মানে কি √3/2। তাহলে এই 2 আর এই 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, পড়ে থাকবে কি শুধু √3। তাহলে আলটিমেট পেয়ে গেলাম, দেখো এখানেও 2√3 এখানেও 2√3, তার মানে পি এর ভ্যালু কী হয়ে গেল 1। বোঝা গেল? বলবে হ্যাঁ, খুব সুন্দর বোঝা গেছে। √3 প্লাস √3 কী হবে? 2√3 হবে, আর 3√3 মাইনাস √3ও 2√3 হবে। তাহলে 2√3 কী হবে? ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে আলটিমেট কী পড়ে রইল? পি ইজ ইকাল টু কী পড়ে রইল? 1। অপশান সি হয়ে গেল কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, দ্য গিভেন টেবিল শোজ দ্য মার্কস অবটেন বাই এ স্টুডেন্ট ইন ক্লাস 9। ওকে, ক্লাস 9-এ বিভিন্ন বিষয়ের মার্কস এখানে দেওয়া আছে, আউট অফ 100 পার্সেন্টেজে মার্কস দেওয়া হয়েছে। ওকে, তাহলে আউট অফ 100 পার্সেন্টেজে নয়, ইন্ডিভিজুয়াল মার্কস দেওয়া হয়েছে সাবজেক্ট ওয়াইজ। সোশ্যাল সায়েন্সে 93 পেয়েছে আউট অফ 100, সায়েন্সে পেয়েছে 90, হিন্দিতে পেয়েছে 90, ইংলিশে 95 আর ম্যাথামেটিক্সে কত 78। তাহলে যেহেতু আউট অফ 100, তাহলে এগুলোর প্রত্যেকটা বাসে যদি পার্সেন্টেজ চিহ্ন বসিয়ে দিই তাহলে কোনো ভুল হবে না, বলবে না, তাদের কোনো অসুবিধা নেই। তারপর আলটিমেট সাবজেক্ট ওয়াইজ পার্সেন্টেজ আমি পেয়ে গেলাম। আমার নির্ণয় করতে হবে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ মার্কস অবটেন বাই দ্য স্টুডেন্ট। তাহলে এই স্টুডেন্টটি ওভারঅল, অ্যাকচুয়ালি এখানে ওভারঅল কথাটা বলা হচ্ছিল, হোয়াট ইজ দ্য ওভারঅল পার্সেন্টেজ অফ মার্কস অবটেন বাই দ্য স্টুডেন্ট। তাহলে ওভারঅল পার্সেন্টেজ হতো সেটা আমার নির্ণয় করতে হবে, মানে এদের অ্যাভারেজ নির্ণয় করতে হবে। দ্যাটস ইট। তাহলে আমি জানি যে ডেভিয়েশন পদ্ধতিতে এই ধরনের প্রশ্নের সমাধান খুব তাড়াতাড়ি হয়। তাহলে আমি ধরে নেবো এমন একটা সংখ্যা যেটা এদের অ্যাভারেজ হতে পারে। তো দেখবো যে সেই সংখ্যাটা, যে সংখ্যাটা রিপিট হচ্ছে, দেখো 90 রিপিট হচ্ছে, এখানেও একবার এখানেও একবার, দুবার আছে। তাহলে ধরে নাও 90 হচ্ছে অ্যাভারেজ। এই যে 90 অ্যাভারেজ আমি ধরে নিই, 90% যদি তার আমি ধরে নিই যে ওভারঅল তার পার্সেন্টেজ অফ মার্কস, তাহলে আমি বলবো যে এখানে ডেভিয়েশন কত 0, এখানে ডেভিয়েশন কত 0, এখানে ডেভিয়েশন কত +3। ওকে গাইস, এখানে ডেভিয়েশন কত +5, এখানে ডেভিয়েশন কত -12। তাহলে আলটিমেট ওভারঅল ডেভিয়েশন কত হচ্ছে 5 + 3 8 আর -12 মানে হচ্ছে -4। তাহলে যেটা আমি পাবো এখানে ডেভিয়েশন, ওভারঅল ডেভিয়েশন, সেটাকে আমি কী করে দেবো? সবার মধ্যে ভাগ করে দেবো। তাহলে নাম্বার অফ সাবজেক্ট কতগুলো? না 5টা, তাই তো? তাহলে -4কে সবার মধ্যে ভাগ করে দাও 5 জনের মধ্যে। তাহলে আলটিমেট 5 জনের ভাগ করলে প্রত্যেকে কত করে কম পাবে? না 0.2 করে কম পাবে, 0.8 করে কম পাবে। তার মানে আলটিমেট অ্যাভারেজ কত হলো? 90 - 0.8 অ্যান্ড দ্যাট ইজ 89.2। দ্যাট ইজ কত? দ্যাট ইজ 89.2। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ, একদম জলের মতো পরিষ্কার। অপশান এ হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। নেক্সট প্রশ্নে চলে যাই। দেখো কোশ্চেন নাম্বার 3 বলছে 1/4 অফ এ সার্কুলার পিৎজা অফ রেডিয়াস 21 সেন্টিমিটার ওয়াজ রিমুভড ফ্রম দ্য হোল পিৎজা। আচ্ছা, তাহলে পিৎজা মানে এখানে সার্কুলার গল্প। আচ্ছা, 1/4 মানে কি জানো? 1/4 মানে যদি আমরা পিৎজাটাকে সমান 4টে ভাগে ভাগ করি, তার মধ্যে একটা কোয়ার্টার যদি আমি কেটে বাদ দিয়ে দিই, তার মধ্যে একটা কোয়ার্টারকে আমরা কেটে বাদ দিই, তার মানে হচ্ছে এই কোয়ার্টারটাকে ধরে আমরা কেটে বাদ দিয়ে চলে এলাম। তাহলে আলটিমেট এখন পিৎজাটা রইলো এরকম। ওকে গাইস, তার মানে একটা সার্কেলের সমান 4টে ভাগের একটা ভাগকে আমি কেটে বাদ দিয়ে, সমান 4টে ভাগ মানে প্রতিটা হচ্ছে কত ডিগ্রি করে এখানে সেন্ট্রাল অ্যাঙ্গেল? না 90 ডিগ্রি করে। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ, একদম ঠিক। তার মানে 270 ডিগ্রি পড়ে আছে এখন, আর এই 90 ডিগ্রিকে কেটে বার করে নিয়ে চলে আসা হয়েছে। তার মানে আলটিমেট এখন যেটা পড়ে আছে, তো হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ দ্য রিমেনিং পিৎজা। তাহলে এই রিমেনিং পিৎজার আমাকে পেরিমিটার নির্ণয় করতে হবে। তাহলে রিমেনিং পিৎজার পেরিমিটার মানে হচ্ছে আমাকে এখানে সেক্টরের কী নির্ণয় করতে হবে? পেরিমিটার নির্ণয় করতে হবে। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ, একদম পরিষ্কার, কোনো অসুবিধা নেই। তাহলে আলটিমেট ব্যাপারটা এরকম হয়ে গেল। এই জুড়ে দিই, হ্যাঁ। তাহলে এই হয়ে গেল আমার এখন রিমেনিং পিৎজার গল্পটা এরকম। ওকে গাইস, তাহলে এই সেক্টরের পেরিমিটার নির্ণয় করতে আমি কী করব? আমি জানি যে এই যে পোর্শনটা পড়ে আছে, ধরো এটাকে আমি এ দিলাম নাম, এটাকে আমি বি দিলাম নাম। তাহলে এই যে পোর্শনটা পড়ে আছে, এই পোর্শনটা হচ্ছে আর্ক। ওকে, আর এই আর্কের লেন্থ কত? তাহলে আমরা জানি যে πr θ/180। আর বাকি যেটা পড়ে আছে সেটা হচ্ছে দুটো রেডিয়াস।
তাহলে এটাই হলি যে পরিসীমা, দুটো রেডিয়াস মানে কি এখানেও আর এখানেও আর, তার মানে কি +2r, দ্যাটস ইট, এটাই হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার। এবার এই থিটার ভ্যালু কত আমরা জানি যে এটা আলটিমেট 270 ডিগ্রি, ঠিক আছে, তুমি এখানে 270 ডিগ্রি বসিয়ে দাও, বা তুমি যদি মাথায় একটু বুদ্ধি খাটাও তুমি বলবে যে আলটিমেট দাদা 2πr হচ্ছে টোটাল পরিসীমা, 2πr হচ্ছে টোটাল পরিধি বা পরিসীমা একটা সার্কেলের, তার মধ্যে থেকে কি না 1/4 1 ভাগ কেটে বাদ দেওয়া হয়েছে, তাহলে বাকি 3 ভাগ পড়ে আছে, তাহলে 2πr এর কী ভাগ 3 ভাগ পড়ে আছে, মানে 4/3 ভাগ মানে 3/4 অংশ পড়ে আছে, তাহলে এখান থেকে আমি 2 আর 4 ক্যান্সেল আউট হলে আলটিমেট পড়ে থাকে কিনা 3πr/2, এটা পড়ে আছে। তাহলে এই πr θ/180 ভ্যালু যা হবে, πr θ/180 ভ্যালু যা হবে, আর এই 3πr/2 3πr/2 এর ভ্যালুও কিন্তু তাই হবে, ইজ নট ইট, বলবে হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে 3πr/2 আমি এখানে ডাইরেক্ট লিখে দিতে পারি, আর 2r তো এখানেই আছি, আর এর ভ্যালু বসিয়ে দাও, আর এর ভ্যালু কত 21, আর এখানে এর ভ্যালু বসিয়ে দাও, তার মানে 3 × 22/7 ইন্টু কত 21, আর এখানে কত নিচে ছিল 2 আর প্লাস কত এখানে 2r মানে 2 × 21 দ্যাট ইজ 42, এটাই হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। তাহলে দেখো 7 এখানে দেখতে পাচ্ছি 3 দিয়ে কাটাকুটি যাচ্ছে, আর এখানে 2 এখানে 11 দিয়ে কাটাকুটি যাচ্ছে, তাহলে 11 9 99 প্লাস 99 প্লাস কি 42, আর 99 প্লাস 42 মানে হচ্ছে 141, অপশান বি হয়ে গেল প্রশ্নের কারেক্ট আনসার। বলো এবার বোঝা গেল, বলবো আশা করবো তোমাদের প্রত্যেকের বোঝা গেছে। এই ধরনের প্রশ্নের সমাধান এইভাবে দেখতে যদি চাও তাহলে তোমাদের কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর এই ধরনের ভিডিওগুলোকে কী করতে হবে না শেয়ার করতে হবে। চলো নেক্সট প্রশ্ন, এ শপকিপার মিক্সেস 2 টাইপস অফ রাইস কস্টিং 250/5 kg অ্যান্ড 280/5 kg ইন দ্য রেশিও 7:8। আচ্ছা, তাহলে এই ধরনের প্রশ্ন আমি আগেও করেছি, যেখানে বলেছি যে কখনও আমাকে প্রশ্নে দেওয়া থাকবে যে কী রেশিওতে মেশানো হয়েছে, কখনও বা কোয়ান্টিটি দিয়ে দেবে, ঠিক আছে, বললো যে এক প্রকারের চাল 20 কেজি আর এক প্রকারের চাল 25 কেজি মেশানো হলো, অথবা বলে দিল যে 20 আর 25-এর রেশিও 4:5 অনুপাতে মেশানো হলো, ঠিক আছে, দুটোর মানে কিন্তু একই। তো আমাকে রেশিও দেওয়া আছে মানে ছোটোভাবে করে দেওয়া আছে, আর আমাকে ছোটো করার দরকার নেই, এটা হচ্ছে লোয়েস্ট ফর্মে দেওয়া আছে। আর এই যে 250/5, দেখো পরীক্ষক বলে তুমি এখানে ভাগ করো, কোথাও করো, তাহলে 50/কেজি, আর 280/5 মানে হচ্ছে কত 56/কেজি। ওকে, তাহলে প্রথম প্রকারের চাল যেটা 7 কেজি মেশানো হয়েছে তার প্রতি কেজির দাম হচ্ছে কত না 50/কেজি, আর সেকেন্ড টাইপের চাল যেটা 8 কেজি মেশানো হয়েছে তার প্রতি কেজির চাল হচ্ছে দাম কত 56/কেজি। তাহলে আমি যদি এখানেও 50 পেতাম তাহলে বলতাম যে ওভারঅল এই 7 আর 8 মানে 15 কেজিরই আমি বলতে পারি ওভারঅল দাম বলতে পারি, পার কেজির দাম হচ্ছে কত 50/কেজি। কিন্তু দুঃখের বিষয় এখানে 56 নেই, এখানে কী বেশি আছে 6 বেশি আছে। তাহলে আমি ধরে নিলাম 50 যদি অ্যাভারেজ হতো তাহলে এখানেও 50 হতো, তো এখানেও 50 হতো, কিন্তু এখানে 50 নেই, এখানে আরও 56 6 বেশি আছে, তার মানে 1 কেজিতে 6 বেশি নিয়ে বসে আছে, তাহলে 8 কেজিতে টোটাল 48 বেশি নিয়ে বসে আছে, বলবে হ্যাঁ একদম ঠিক। আর এই 48 যদি আমি দুজনকার মধ্যে সমান ভাগে ভাগ করে দিই, তার মানে 8 আর 7 15 কেজির মধ্যে ভাগ করে দিই, তাহলে আমি পেয়ে যাবো অ্যাকচুয়াল অ্যাভারেজ কত, তাহলে 48/15 এর সঙ্গে খালি যোগ করে দাও, গল্প শেষ। তাহলে 48/15 মানে কত হবে গো, তুমি এখানে যদি 5 দিয়ে কাটাকুটি যাচ্ছে, এখানে 3 কেজি কাটাকুটি করলে কত হচ্ছে না হচ্ছে এখানে 16, আর এখানে হচ্ছে কত 5, আর 16/5 মানে হচ্ছে কত না 3.20, তাহলে 50 + 3.20 দ্যাট ইজ 53.20 হয়ে যাবে কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার, বলবেন জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। কোশ্চেন নাম্বার 5-এ কী বলা হয়েছে, The following shows the sale in lakhs of rupees of 6 commodities in a provision store from August 2012 to October 2012। আচ্ছা, এখানে একটি চার্ট দেওয়া হয়েছে, সেখানে একটি স্টোরের বিভিন্ন রকম কমোডিটির সেল দেওয়া হয়েছে ল্যাক্সে। ওকে, প্রশ্নে বলা হয়েছে দ্য টোটাল কম্বাইন্ড সেল অফ ড্রাই ফ্রুটস, সুগার অ্যান্ড রাইস। আচ্ছা, ড্রাই ফ্রুটস, সুগার অ্যান্ড রাইস এর টোটাল কম্বাইন্ড সেল for the period from August 2012 to October 2012 মানে পুরো পিরিয়ডের জন্যই was what percentage of total combined। তাহলে ইজ কার সঙ্গে না ড্রাই ফ্রুটস, সুগার অ্যান্ড রাইস, তাহলে এর সামাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখি 27 32 আর 25 কীভাবে যোগ করবো, দেখো এখানে দেখো 25, এখানে 32, এখানে 27, দেখো 27 আর 25-এর মধ্যে যদি আমি এরকম করি যে 27 থেকে 7 নিয়ে নিই, তাহলে 7 আর 25 হচ্ছে 32, তাহলে 32 64, আর 64 এখানে 20 পড়ে আছে মানে হচ্ছে 84, বোঝা গেল, বলবে হ্যাঁ খুব সুন্দর বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। নেক্সট ওয়ান হচ্ছে কি সুগার কীভাবে অ্যাড করবো, 48 আর 42, 42 এখানে 47, দেখো 48 আর 42 করলে কত হবে, এবার 90 হবে, দাদা 90 আর 50 মানে কত হয় 140, এখানে 3 বিয়োগ মানে হচ্ছে 137। আর কি রাইস, দেখো 42 23 27 যোগ করলে 50, 50 40 90 2 92,
ওকে গাইস, তো এইভাবে যোগ করবো এবং এদের ইন্ডিভিজুয়ালি যোগ করলে কত হবে দেখো, 84, 92, 137। দেখো এমনি যোগ করে 2-এর সাথে 9 আর 4 13, 3 হাতে 1, তাহলে 9 আর 10, 13 10 23, 23 আর 8 কত না 31, তাহলে 313, বোঝা গেল। এবার দেখো, এবার হচ্ছে এটা হচ্ছে আমার ইজের গল্প গেল। অফের গল্প কে আছে না, অফ হচ্ছে টোটাল কম্বাইন্ড সেল অফ টি পালসেস অ্যান্ড ফ্লোর। তাহলে টিতে কত দেখতে পাচ্ছি, টিতে 24, 15, 30। আচ্ছা 15 আর 30 মানে হচ্ছে কত 45, 45 আর 20 হচ্ছে 65, 65 69, তার মানে এখানে হচ্ছে 69 পেলাম। পালসেস কি দেখতে পাচ্ছি 45, 34 আর 42। তাহলে এখানে তুমি তিনটাকে এমনি যোগ করে দিতে পারো, 40, 30, 70, 40, 110, আর এখানে 5 আর 4 9 আর 2 11, মানে হচ্ছে 121। এখানে দেখো আর কি ফ্লোর, তাহলে 55, 33 আর 49, তাহলে 50, 50, 100, 100 এখানে কত আছে 104, 104 আর 33 মানে হচ্ছে 137। সেভাবে যোগ করে দাও, 7 আর 1 8 আর 9 17, 7 হাতে 1, এখানে 13 আর এখানে 12 মানে 25, 25 6 31 আর 1 32, 327। তাহলে ইজ বাই অফ মানে কত 313/327 ইন্টু 100 মানে 31300/327, ভাগ করলে কত যাচ্ছে, ভাগ করিয়ে নাও, 31300। তার মানে দেখতে পাচ্ছি নবার তো পুরোপুরি যাচ্ছে, নবার পুরোপুরি গেলে কত হচ্ছে এখানে না, এখানে হচ্ছে তোমার হচ্ছে 3, এখানে 4 আর এখানে হচ্ছে তোমার 29। তাহলে আলটিমেট কত বেরোচ্ছে এখানে 3 থেকে 10 7, এখানে 8, এখানে হচ্ছে 1870, 5বার তো পুরোপুরি যাবেই, 5বার পুরোপুরি গেলে কত দেখতে পাচ্ছি এখানে 35 হচ্ছে এখানে, আর এখানে হচ্ছে 16, 1635। তার মানে হচ্ছে আলটিমেট পড়ে থাকছে কত না 235। তাই 235 এখানে দশমিক বসে একটা শূন্য বসালে এখানে কতবার যাবে পুরোপুরি দেখো, 1870 ছিল যেখানে 5বার যাচ্ছিলো, তার মানে 1870 থেকে বড়ো আছে এখানে, তার মানে অবভিয়াসলি 5-এর অধিক হবে। তাহলে 5-এর বেশি মানে এখানে আমি যদি নিয়ারেস্ট হোল নাম্বার, দেখো বলেছে নিয়ারেস্ট হোল নাম্বারে আমাকে আনসার নির্ণয় করতে হবে। যদি নিয়ারেস্ট হোল নাম্বারে আনসার নির্ণয় করতে হলে আমাকে কী দেখতে হবে, দশমিকের পরে কে আছে, দশমিকের পরে 5-এর অধিক আছে মানে এখানে আমার 1 যোগ হয়ে যাবে, মানে 96 যাবে কারেক্ট আনসার অপশানটি। তাহলে আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু ইচ অ্যান্ড এভরিওয়ান। চলে যাই পরের প্রশ্নে। দেখো কোশ্চেন নাম্বার 6 কী বলা হচ্ছে 1/1 মাইনাস সাইন থিটা প্লাস 1/1 প্লাস সাইন থিটা ইজ ইকাল টু 4 সেক থিটা, দেন দ্য ভ্যালু অফ কট থিটা প্লাস কোসেক থিটা। আচ্ছা এই প্রশ্নটাতে তোমরা অনেক রকম ভ্যালু পুটিং বা অনেক কিছু ভাবতে পারো, কিন্তু আমি বলবো এসব কিছু দরকার নেই। যদি আমরা এই কোয়েশনটাকে সলভ করি না, এই কোয়েশনটা সলভ করতে আমার 2 সেকেন্ড লাগবে। দেখো যোগ ওপর নিচে আমি যদি আমি যোগ করি এটাকে, যোগ ফলের নিচে কী হবে 1 মাইনাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা মানে a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তারপর নিচে কী পাচ্ছি না 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা দ্যাট ইজ কস স্কোয়ার থিটা, ইজ নট ইট বলবে, হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। আর ওপরে কী পাচ্ছি দেখো 1 প্লাস সাইন থিটা প্লাস 1 মাইনাস সাইন থিটা, তাহলে প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা তো উপরে ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে আলটিমেট কী পড়ে থাকবে ওপরে পড়ে থাকবে 2 খালি। তাহলে 2 কস স্কোয়ার থিটা ইন্টু হচ্ছে 4 সেক থিটা, আর 4 সেক থিটাকে কী লিখতে পারি 4 কী লিখতে পারি কস থিটা। ওকে গাইস, তাহলে এখান থেকে দেখো খুব সহজেই বলতে পারছি যে দেখো এখান থেকে কস থিটার ভ্যালু পেয়ে যাবো, কস থিটা ক্যান্সেল আউট করতে পারো, বা এটা থেকে এরকম লিখতে পারো যে 2 কস স্কোয়ার থিটা মাইনাস কস থিটা ইজ ইকাল টু হচ্ছে কি 0। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে কস থিটা কমন নেই, কস থিটা কমনলি লিখতে পারি কি 2 কস থিটা মাইনাস 1 ইজ ইকাল টু 0। তাহলে আইদার কস থিটা উইল বি 0 অর কী হতে পারে না কস থিটা ইজ ইকাল টু হাফ। তাহলে এই দুটো প্রবাবিলিটি হতে পারে। এখানে কস থিটার সমান 0 হলে এখানে দেখো কট থিটা আর কোসেক থিটার ভ্যালু কিন্তু আমাদের যে কোনো একটা ভ্যালু কি আনডিফাইন চলে আসবে, কারণ কস থিটা যদি 0 হয় তার মানে হচ্ছে থিটা কত না থিটা হচ্ছে আমার 90 ডিগ্রি, তাই তো। তাহলে থিটা 90 ডিগ্রিতে কট থিটা বা কোসেক থিটা যে কোনো একজন কী চলে আসবে না আনডিফাইন চলে আসবে, তাই এই ভ্যালুটা হতে পারে না। আনসার কী হবে না কস থিটার সমান হচ্ছে হাফ, আর কস থিটা হাফ কখন হয় যখন থিটার ভ্যালু 60 ডিগ্রি হয়। ব্যাস পুট করে দেবো এখানে। তাহলে কট 60 মানে হচ্ছে 1/√3 আর কোসেক 60 মানে 2/√3 অ্যান্ড দ্যাট ইজ 3/√3 অ্যান্ড দ্যাট মিনস √3 হয়ে যাবে আমার কারেক্ট আনসার অপশান এ। ইজ ইট ক্লিয়ার বলবেন জলের মধ্যে পরিষ্কার দেখো এই লাইনটা আর এই লাইনটা এটা সুপারফ্লুয়াস, এটা তোমায় করতেই হবে না, এটা পরীক্ষা হলে তোমার কোনো দরকারই নেই করার। ওকে, তুমি আরামসে দেখেই বুঝতে পারছো যে এখান থেকে আমি বুঝতে পারছি যে কস থিটার একটি ভ্যালু হাফ আসবে, আরেকটি কী আসবে না 2 কস থিটা মাইনাস 1 0, কারণ অবভিয়াসলি কস থিটার সমান হচ্ছে হাফ। তো এই দুটো ভ্যালু তোমরা এখান থেকে আরামসে পেয়ে যাবে। ওকে, তো এই দুটো লাইন জাস্ট তোমাদের বোঝানোর জন্য করলাম, পরীক্ষা হলে কিন্তু তোমরা করবে, এটা মাইন্ডলি ক্যালকুলেশন হয়ে যাওয়া উচিত। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 7, ইন অ্যান ইলেকশন বিটুইন আর অ্যান্ড এস, আর গেটস 110% অফ দ্য ভোটস অফ এস। তার মানে কি, তার মানে এস যদি আমার 100টি ভোট পায় তাহলে আর পাচ্ছে কি এর 110%, তার মানে অবভিয়াসলি 110টি ভোট বলবে, হ্যাঁ একদম ঠিক।
অ্যান্ড বিটস এস বাই 770 ভোটস। তার মানে দেখো 7-এর থেকে আর কটা বেশি পাচ্ছে, তোমরা 10টা বেশি পাচ্ছে। তাহলে এই 10-এর ভ্যালু কত দেওয়া আছে গো? 770। ইটস নট ইট, হ্যাঁ একদম ঠিক। ইফ দেয়ার ওয়ার নো ইনভ্যালিড ভোটস ইন দ্য টোটাল নাম্বার অফ ভোটস পোল্ড, যদি ইনভ্যালিড ভোট না থাকে তার মানে এস আর আর মিলে যা পেয়েছে সেটাই হচ্ছে টোটাল কি না টোটাল ভোটস পোল্ড, তাই তো? তাহলে 100 আর 110 মানে 210-এর ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। তাহলে 10-এর ভ্যালু আমি জানি কত, 770। তাহলে 210-এর ভ্যালু কত হবে? তাহলে এখানে কত গুণ বাবা? এগুলো এখানে কিছুই না, 77 গুণ আছে। তাহলে একেও 77 গুণ করে দিন, তাহলেই আমার আনসার পেয়ে যাবো। তাহলে 77 গুণ করলে দেখো গুণ করার কিন্তু কোনো প্রয়োজন নেই, আমি দেখতে পাচ্ছি ইউনিট ডিজিট তো হবে 0, সবার ইউনিট ডিজিট 0 আছে। তাহলে ইউনিট ডিজিটের পরের ডিজিটের কথা ভাবি, তাহলে ইউনিট ডিজিটের পরের ডিজিটের কথা কী যাবে? দেখো 7 আর 1 গুণ করে তো 7 হবেই, 7 আর 1 গুণ করে তো 7 হবেই। তার মানে 7টা দেখতে পাচ্ছি দশক স্থানে, সেকেন্ড স্থানে অপশান সি। তার মানে অপশান সি হয়ে যাবে কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ, জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্নে চলে যাই। কোশ্চেন নাম্বার 8, ইফ 321y72 ইজ এ মাল্টিপল অফ 6, খুব ভালো কথা, মাল্টিপল অফ 6 অর ডিভিসিবল বাই 6, একই কথা। কোনো একটা সংখ্যা 6-এর গুণিতক আর সেটা 6 দিয়ে পুরোপুরি বিভাজ্য বা ভাগ যায়, কথাটা তো একই। তার মানে 321y72 এই সংখ্যাটা 6 দিয়ে পুরো ভাগ যায়, আর 6 দিয়ে ভাগ যায় মানে সেটা 3 দিয়েও ভাগ যাওয়া, 2 দিয়েও ভাগ যাওয়া। আর 2 দিয়ে ভাগ যাচ্ছে অবশ্যই, কারণ হচ্ছে দেখো ইউনিট ডিজিট কী আছে না 2 আছে, তার মানে 2 দিয়ে অবশ্যই ভাগ যায়। তাহলে 3-এর ডিভিসিবিলিটি চেক করলে আমি ওয়াই ভ্যালু পেয়ে যাবো। নির্ণয় করতে হবে ওয়ার ওয়াই ইজ এ ডিজিট, হোয়াট ইজ দ্য লিস্ট ভ্যালু অফ ওয়াই। তাহলে ওয়াই এর সব থেকে ছোটো ভ্যালু কী হবে? তাহলে ওয়াই এর ভ্যালু নির্ণয় করার জন্য আমি 3-এর ডিভিসিবিলিটি চেক করবো। কী বলে 3-এর ডিভিসিবিলিটি? না এর মধ্যে যতগুলো ডিজিট আছে সবার সাম করো, যদি সাম 3 দিয়ে ভাগ যায় তাহলে অবশ্যই সংখ্যাটি 3 দিয়ে ভাগ যাবে। তাহলে 7 আর 2 9 দেখতে পাচ্ছি, এখানে 3 আর 2 5, 5-এর আগে 6 দেখতে পাচ্ছি। তাহলে 9ও 3 দিয়ে ভাগ যায়, 6 3 দিয়ে ভাগ যায়। তাহলে ওয়াইয়ের ভ্যালু কী হলে, ওয়াইয়ের ভ্যালু কী হলে আলটিমেট সবচেয়ে কম কী হলে আমি আলটিমেট এখানে আর কোনো অসুবিধা হবে না, আর আমায় কোনো এখানে ভাবনা চিন্তা করতে হবে না, পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। এগুলো তো কিছুই নয়, ওয়াই ভ্যালু আপনি 0 পুট করে দিন। তাহলে এখানে 6, এখানে 9, 15 প্লাস 0 মানে 15, তাহলে 15 তো পুরোপুরি 3 দিয়ে ভাগ যায়। তাহলে সব থেকে ছোটো ওয়াইয়ের ভ্যালু কী হতে পারে? 0 হতে পারে। তখন অপশান কি? অপশান বি হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। নেক্সট প্রশ্ন, an article is sold at profit of 250%, what is the ratio of its cost price to selling price? এটা সিজিএল এর প্রশ্ন নয়, সিজিএল স্ট্যান্ডার্ডই নয়। বলছে 250% প্রফিট হচ্ছে, তাহলে প্রফিট সবসময় কার ওপর হয় না কস্ট প্রাইসের ওপর। তাহলে 250/100 যদি করি তাহলে এখানে কাটাকুটি হচ্ছে, বলবে হ্যাঁ একদম হচ্ছে 50 5-এ 250, 50 2-এ 100, তাই তো? তাহলে 5 যদি আমার এখানে কি হয় না প্রফিট হয়, তাহলে 2 হচ্ছে আমার সিপি। আমার নির্ণয় করতে হবে কী হবে, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য কস্ট প্রাইস টু সেলিং প্রাইস। তাহলে প্রফিট প্লাস সিপি সেটাই হচ্ছে কি সেলিং প্রাইস, অ্যান্ড দ্যাট ইজ কত 7। তাহলে আমাকে কার সঙ্গে না কস্ট প্রাইস সঙ্গে সেলিং প্রাইস, তাহলে কস্ট প্রাইস যদি 2 হয়, সেলিং প্রাইস হচ্ছে 7, তাহলে 2:7, 2:7 কোথায় আছে? 2:7 একটা আনসার হবে। আচ্ছা এখানে কোথাও একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, অপশান সি হয়ে যাবে প্রশ্নের সঠিক সমাধান। অপশান সি হয়ে যাবে প্রশ্নের সঠিক সমাধান। কস্ট প্রাইস টু সেলিং প্রাইস না, কস্ট প্রাইস টু সেলিং প্রাইস। ইয়েস গাইস, এখানে কোনো একটা জায়গায় প্রিন্টিং মিস্টেক হয়েছে, আর কিছুই না। পরের প্রশ্নে, কোশ্চেন নাম্বার 10, দ্য সলিউশন অফ দ্য ফলোয়িং ইকুয়েশন ইজ 5x + 4y - 8z = 1। আচ্ছা 3টি ইকুয়েশন বলা আছে, এই প্রশ্ন আমরা আগেও দেখেছি, সেখান থেকে এক্স ওয়াই জেডের ভ্যালু আমার নির্ণয় করতে হবে। সলভ তো আমি করবো না, আমি অপশন টেস্ট করবো। আমি এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি প্রথম ইকুয়েশনটি দেখো ভালো করে, এই ইকুয়েশনে কি দেখতে পাচ্ছি, দেখো এক্সের ভ্যালু, ওয়াইয়ের ভ্যালু আর জেডের ভ্যালু যদি 1 1 1 পুট করে দিই, সব ক্ষেত্রে কিন্তু 1 1 আছে, খালি প্লাস মাইনাসের কিন্তু আমাকে ডিফারেন্স। তাহলে 1 সবকটা যদি +1 পুট করি, তাহলে দেখো 5 + 4 9 - 8 1, তাহলে হচ্ছে ফুলফিল হচ্ছে। তার মানে যদি এক্স ওয়াই জেড প্রত্যেকের ভ্যালু যদি 1 1 1 +1 +1 +1 পুট করি, তাহলে প্রথম ইকুয়েশনটি কী হচ্ছে না স্যাটিসফাই করছে, এবং একমাত্র অপশান বিতেই সেই ঘটনা দেখতে পাচ্ছি। আরও যে কোনো একটা ইকুয়েশনে তুমি বসিয়ে দেখতে পারো, দেখো পরের ইকুয়েশনে বসাই 7 - 9 - 2 আর -2 + 1 মানে হচ্ছে -1, তার মানে এটাও স্যাটিসফাই করছে। তার মানে আমার অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, Pranav borrows a sum of 623,305 at the rate of 10% per annum simple interest. At the end of the first year, he repays 16,390 towards return of principal amount borrowed. তাহলে এই প্রশ্ন আমরা আগেও দেখেছি, অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কনসেপ্ট, এবং এই পুরো কনসেপ্ট আমি শিখেছিলাম কি না ইউনিট ডিজিট দিয়ে। এবারেও দেখো প্রশ্নের সলভ আমি ইউনিট ডিজিট দিয়ে করে দিচ্ছি। দেখো কী বলা হয়েছিল, 623,305 এত টাকা সে ধার নিয়েছিল,
ঠিক আছে। 10% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট বলা হয়েছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ফার্স্ট ইয়ার, তাহলে 1 বছর সে টাকাটা কী করলো, নিজের কাছে রাখলো, আর 1 বছর পরে সে কী দিল না কিছু টাকা ফেরত দিল প্রিন্সিপাল থেকে, তাহলে 16,390 টাকা সে ফেরত দিচ্ছে, 16,390 টাকা ফেরত দিচ্ছে। পড়ে থাকছে কত, এখানে 5, তাহলে এখানে হচ্ছে 9, 7 থেকে 13, 6 দিলে 1 1 2 মিলে গেলো 0, 6, 606,915। ওকে, তাহলে এই টাকাটাকে এখনও কী হচ্ছে, ফেরত দিতে হবে। ইজ নট ইট, বলবো হ্যাঁ একদম ঠিক। এবার কী বলা হলো, এই প্রণব ক্লিয়ার্স অল পেন্ডিং ডিউজ অ্যাট দ্য এন্ড অফ দ্য সেকেন্ড ইয়ার, তাহলে সেকেন্ড ইয়ারে গিয়ে সে সব টাকা ফেরত দিয়ে দেবে। তাহলে সব টাকা বলতে কি না, এর ওপর 10% ইন্টারেস্ট তাকে দিতে হবে, প্লাস এই টাকাটা দিতে হবে, এটা প্রিন্সিপাল তাকে দিতেই হবে, প্লাস 10% ইন্টারেস্ট দিতে হবে। কেউ এখানে 110% করবে না, তাহলে কিন্তু তোমাদের প্রবলেম পড়তে হবে, কিন্তু 110 দিয়ে মানে 11 দিয়ে গুণ করতে হবে, করার দরকার নেই। তাহলে এর উপর আমরা 10% যখন ক্যালকুলেট করবো, তাহলে আলটিমেট কী হবে না 606,606,915। ইটস নট ইট, বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে এই টাকা তাকে কী দিচ্ছে, ইন্টারেস্ট দিতে হচ্ছে, ইন্টারেস্ট। কোন বছর এটা, সেকেন্ড ইয়ারের জন্য। আচ্ছা, ফার্স্ট ইয়ারে সে এই টাকাটা তোর পকেটে রেখেছিল 1 বছর, তাহলে এর ওপর 10% ক্যালকুলেট হবে না, বলবে হ্যাঁ একদম ঠিক। এখানে তাহলে 10% ক্যালকুলেট হবে, তাহলে এখানে 10% ক্যালকুলেট হলে তাকে আলটিমেট কত দিতে হচ্ছে না 62330.50। ইটস নট ইট, বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে এই পুরো টাকাটাই তাকে ফেরত দিতে হবে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট ইয়ারের, এটা সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট, এটা হচ্ছে ফার্স্ট ইয়ারের ইন্টারেস্ট, প্লাস এই যে যে প্রিন্সিপালটা এটা বাকি ছিল, তাহলে সেকেন্ড ইয়ারে তাকে এত টাকা ফেরত দিতে হচ্ছে। ইজ নট ইট, বলবে হ্যাঁ একদম ঠিক। এটা যখন যোগ করবো, দেখো এখানে 0, 5 5 10 0, হাতে 1, এই হাতে 1 এর সঙ্গে যোগ হলে 5 এর 1 6 এর 1 7, তাহলে আলটিমেট ইউনিট ডিজিট কত হলো যোগফলের, না 7 হলো। কোথায় আছে অপশান, অপশান ডিতে হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তাহলে বোঝা গেল এই ধরনের প্রশ্ন আমরা সলভ কী করে খুব তাড়াতাড়ি করবো। ঠিক আছে, পুরোপুরি ইউনিট ডিজিট দিয়ে প্রশ্নের সমাধান খুব তাড়াতাড়ি করা যায়, এবং পরীক্ষক তোমাকে ইউনিট ডিজিটের কথাই জানতে চেয়েছে, তাই তোমাকে প্রশ্নটা দেওয়া হয়েছে। ওকে গাইস, নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দ্য হাইট অফ এ কনিক্যাল ওয়াটার ট্যাঙ্ক হ্যাভিং রেডি অফ 70 মিটার অ্যান্ড ভলিউম অফ 76200 মিটার কিউব। তাহলে আমরা জানি কনিক্যাল ওয়াটার ট্যাঙ্ক, এটি কোণের ভলিউমের ফর্মুলা কি না, কোণের ভলিউমের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ, 1/3 বেস এরিয়া ইন্টু হাইট, তাই তো। এবার দেখো এখানে সরি গাইস, এখানে দেখো রেডিয়াস বলা হয়েছে, আর কি বলা হয়েছে, ভলিউম বলে দেওয়া হয়েছে। তাহলে ভলিউম কত, 46200 ইজ ইকুয়াল টু কত, 1/3 পাইয়ের ভ্যালু রেখে দাও 22-এর সাথে, বলাই আছে 22 ইউজ করতে হবে। আর স্কোয়ার কত না 70 ইন্টু 70 ইন্টু হাইট আমাকে নির্ণয় করতে হবে। ওকে গাইস, তাহলে দেখো এখান থেকে 7, এখান থেকে 7 কী হলো, ক্যান্সেল আউট হলো, 2 শূন্য এখান থেকে, 2 শূন্য এখান থেকে ক্যান্সেল আউট হয়ে গেল। আলটিমেট পড়ে আছে এখানে 22, এখানে 462, আর কিছু কাটাকুটি যায়। দেখো এখানে দেখতে পাচ্ছি 7 দিয়ে কাটাকুটি যাচ্ছে, এখানে 66 হচ্ছে, এখানে 22, এখানে 66 হচ্ছে 3, তাহলে আলটিমেট এইচের ভ্যালু কত হলো না 3, এ পাশে গেলে কী হবে, 3-এর সঙ্গে গুণ, তার মানে 9, তার মানে অপশান বি হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। তার মানে হাইট কত বেরোলো আমার, 9 মিটার। কোশ্চেন 13 আছে, এইসব প্রশ্ন আজকাল পরীক্ষায় আসছে। ইফ এ ইজ টু বি ইজ ইকাল টু 6:8 অ্যান্ড বি ইজ টু সি ইজ ইকাল টু 5:10, দেন এ ইজ টু বি ইজ টু সি কত হবে। তাহলে এখানেও বি দেখতে পাচ্ছি, আর এখানেও বি দেখতে পাচ্ছি, তাহলে বিকে আমার সমান করতে হবে। এখানে 8 আর এখানে হচ্ছে 5, তাহলে এখানে 6 আর 8কে তোমরা কাটাকুটি করে স্মল করে নাও, তাহলে এখানে হচ্ছে 3 আর এখানে 4 লিখতে পারি, বলবে হ্যাঁ একদম ঠিক। আর 4 আর 5 মানে এলসিএম কত, 20, তাহলে একে 20 বানালে কী করতে হবে, একে 5 দিয়ে গুণ করতে হবে, আর একে 20 বানালে আমাকে কী করতে হবে, 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানেও 4 দিয়ে গুণ করতে হবে, এখানেও 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে আলটিমেট কত হলো, দেখো 3 5 15, তাহলে এ ইজ টু বি ইজ টু সি কত হয়ে গেল, বলবে দাদা এর ভ্যালু হয়ে গেল তাহলে 3 5 15, এখানে বি এর ভ্যালু হলো কত, 5 4 20, আর এখানেও তাহলে বি এর ভ্যালু কত হলো, 5 4 20, তাহলে পড়ে হলো 4 10 এখানে 40। আচ্ছা, এখানেও একটা কাটাকুটি করা যেত, যাকে করিনি আমরা, তাহলে এখানেই করে দেবো, 5 দিয়ে 5 3 15, 5 4 20 আর 5 8 40, তাহলে 3:4:8 হয়ে যাবে কারেক্ট আনসার অপশানে। নেক্সট প্রশ্ন, সিম্পলিফাই দ্য ফলোয়িং এক্সপ্রেশন আছে, সিম্পলিফাই করতে হবে, করে ফেলি। সিম্পলিফাই করতে কী অসুবিধা, তাহলে আমরা জানি যে বদমাশ রুল, তাহলে বদমাশ রুলে আমরা দেখেছি ব্র্যাকেটের কাজ আগে হয়, তারপরে কী হয়, অফের কাজ। তাহলে আমি ব্র্যাকেট, এখানে পুরো একটা ব্র্যাকেট দেখতে পাচ্ছি, তাহলে এই ব্র্যাকেটের মধ্যে অফ, তারপর যা যা কন্টিনিউ আছে সেগুলো পরপর করতে থাকবো। তাহলে দেখতে পাচ্ছি এখানে অফ আগে আছে, 6 2 12, তাহলে 12 আর এখানে কত 60, তাহলে 60 ভাজিত 12 মানে হচ্ছে কত 5, আর 70 থেকে 5 বিয়োগ করলে কত 65, তার মানে এখান থেকে আমি 65 পেয়ে গেলাম।
এখানে দেখো প্লাস কী আছে 20 মাইনাস মানে 10, 10/10 কত হচ্ছে 1, তাহলে 65 প্লাস 1 66 পেয়ে গেলাম এখান থেকে। প্লাস দেখো এখানে কি আছে 600 ভাজিতক 25, কিন্তু এখানে ব্র্যাকেট আগে আছে, তাহলে ব্র্যাকেটে আগে করবো, তাহলে 2 3 6, আর এখানে হচ্ছে 2 3 6, আর এই 25 অফ 6 মানে 25 6 কত হচ্ছে 150, আর এই পুরোটা হয়ে গেলো কত 150, আর 600 আর 150 ভাগ করলে আলটিমেট কত পেলাম না 4, তাহলে এখানে 4 পেলাম, আর এখানে কত পেলাম ইন্টু 6 পেলাম, আর এখানে পেলাম কত না 2 5 10, তাহলে আলটিমেট দেখো 66 প্লাস 24 প্লাস 10, তাহলে 66 আর 24 মানে হচ্ছে 90, আর 10 হচ্ছে 100। এনি প্রবলেম গাইস? এখানে 6 পেয়েছিলাম, পঁচিশ, এখানে 6 150, এখানে 4 100ই তো আনসার হচ্ছে একদম। তাহলে অপশান বি হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। তাহলে কোনো ডাউট থাকবে না, নেক্সট প্রশ্নে চলে যাব। চলো কি বলেছে, দ্য পাই চার্ট বিলো শোজ দ্য পার্সেন্ট সেল অফ ডিফারেন্ট ফ্রুইটস ইন এ ডে ফর এ শো। ইফ দ্য টোটাল নাম্বার অফ ফ্রুইটস sold by a fruit seller in a day is 1200, then what is the combined central angle in the pie chart for orange and apples? ওকে, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি 1200 টোটাল সে ফ্রুটস বিক্রি করেছে। এবার সেই ফ্রুটসের মধ্যে অরেঞ্জ, ব্যানানা, অ্যাপেল, সুইট লাইম এর একটা পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন দেওয়া হয়েছে এই পাই চার্টে। ঠিক আছে, আমাকে বলেছে যে অ্যাপেল অ্যান্ড অরেঞ্জ মিলে যে পরিমাণ সেল হয়েছে তার সেন্ট্রাল অ্যাঙ্গেলের ভ্যালু কত। সবসময় মনে রাখবো যে এখানে দেখো পার্সেন্টেজ হিসাবে দেওয়া আছে, তাহলে অবভিয়াসলি ইট উইল বি ফুললি ইট উইল বি 100%। তাহলে টোটাল যে 100% সেটা একটি সার্কেলকে রিপ্রেজেন্ট করছে, মানে সেটা সেন্ট্রালে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে না 360 ডিগ্রি। তাহলে সবসময় মনে রাখবো 100% ডিনোট করছে 360 ডিগ্রিকে, এটা মাথায় রাখবো। তাহলে এখানে আমাকে নির্ণয় করতে বলেছে কার কার কথা না অ্যাপেল আর অরেঞ্জ। তাহলে অ্যাপেল হচ্ছে এখানে ব্লু কালার আর অরেঞ্জ হচ্ছে অ্যাশ কালার, তার মানে হচ্ছে দেখো 30 আর 20 50%-এর কথা বলা হয়েছে। তাহলে দেখো 100% যদি 360 ডিগ্রিকে ডিনোট করে তাহলে এখানে হাফ হয়েছে, তাহলে এখানেও হাফ হবে, তার মানে 180 ডিগ্রিকে ডিনোট করবে। সেন্ট্রাল অ্যাঙ্গেল কত তৈরি করবে এরা 180 ডিগ্রি। এক লাইনে গল্প শেষ। তার মানে আমার এই যে 1200 এর কোনো গল্পই নেই এই অঙ্কে। ওকে গাইস, নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 16। এ বোট ক্যান ট্রাভেল 78 কিমি ডাউন স্ট্রিম অ্যান্ড ব্যাক ইন টোটাল অফ 32 আওয়ার্স। আচ্ছা, তাহলে একটা নৌকা কী করলো না 78 কিমি ডাউন স্ট্রিমে গেল, 78 কিলোমিটার ডাউন স্ট্রিমে গেল, অ্যান্ড ব্যাক মানে 78 কিলোমিটার যখন ডাউন স্ট্রিমে যাবো তখন ব্যাক করবো নিশ্চয়ই আপ স্ট্রিমে। তাহলে ফিরে এলো আপ স্ট্রিমে, সময় লাগলো তার টোটাল কত 32 আওয়ার্স। আচ্ছা, তাহলে আমি এখান থেকে এরকম লিখি যে 1/d, আমি 78 কমন নিয়ে নিলাম, আর 1/u ইজিক্যাল টু কত 32/78। এই প্রশ্নটা দেখে অনেকেরই মাথায় হাত পড়ে যায় যে বাবা এখান থেকে যদি 1/d প্লাস 1/u এখান থেকে যদি আমাকে সলভ করতে হয় ডি আর ইউ, ইট উইল টেক অ্যাটলিস্ট 5 to 7 মিনিটস। ওকে, কিন্তু পরীক্ষায় অ্যাপ্রোচ কী হবে? দেখো কাটাকুটি যাচ্ছে 32 78 যাচ্ছে তো, বলবে হ্যাঁ যাচ্ছে, তার মানে এখানে কত যাচ্ছে, এখানে হচ্ছে 16, এখানে হচ্ছে 39, হ্যাঁ কি না? বলবে হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। আর আমরা দেখতে পাচ্ছি যে 39কে আমরা দুটো ভাগে ভাঙতে পারি, 3 13 39, হ্যাঁ কি না? 3 × 13, তাহলে 3 × 13 যেমন 39 হয় সেরকম 3 + 13 করলে 16 হয়, হ্যাঁ কি না? বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে এবার দেখো যদি আমরা এই 1/d আর 1/uকে যদি এরকম দিকে, ডি হচ্ছে কি ডাউন স্ট্রিম, তার মানে স্পিড বেশি হবে, আপস্ট্রিমের স্পিড কম হবে। তাহলে ডাউন স্ট্রিম যদি আমরা এরকম লিখি তো 1/113 প্লাস 1/3, তাহলে এদের যোগ করলে কি 16/39 হবে না? বলবে হ্যাঁ একদম হবে, অবশ্যই হবে। এবং যদি হয় তাহলে আমি বলতে পারি যে ডাউন স্ট্রিমের স্পিড হচ্ছে 13 আর আপস্ট্রিমের স্পিড হচ্ছে 3। ইজ নট ইট? বলবে হ্যাঁ একদম ঠিক। এবার এটা যে ধরলাম সেটা কি ঠিক ধরলাম? তাহলে একবার দেখে নিই পরের লাইনে কী বলা হয়েছে। ইট ক্যান ট্রাভেল 15 কিলোমিটার আপস্ট্রিম অ্যান্ড 52 কিলোমিটার ডাউন স্ট্রিম ইন এ টোটাল অফ 9 আওয়ার্স। তার মানে কি 15 কিলোমিটার সে আপস্ট্রিমে যাচ্ছে আর 52 কিলোমিটারসে ডাউন স্ট্রিমে যাচ্ছে, টাইম লাগছে তার 9 ঘন্টা। 50 এখানে ডাউন স্ট্রিমের স্পিড আমি কত ধরেছি 13, তাহলে এর নিচে 13 আর এর নিচে 3 লিখে দাও। 13 4 দেখো 52, 3 5 15, 5 আর 4 যোগ করলে 9। তার মানে আমার যে স্পিডটা আমি ধরেছিলাম এখানে 13 and 3, দ্যাট ইজ
এক্স্যাক্টলি কারেক্ট স্পিড। ওকে, সেখানে আমাদের কোনো রকম জল নেই, একদম ঠিকঠাক অ্যাপ্রোচ করেছি, প্রশ্নের আনসারও মিলে গেছে। দেন হাউ মাচ ডিস্টেন্স উইল দ্য বোট কভার ইন 10 আওয়ার্স ইন স্টিল ওয়াটার? তাহলে বলো স্টিল আওয়ারে স্পিড কত হবে, সরি ইন স্টিল ওয়াটার। তাহলে স্টিল ওয়াটারে বোটের স্পিড কী নির্ণয় করতে হলে আমায় কী করতে হয় না, ডাউন প্লাস আপ বাই 2 করতে হয় না? বলবে একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে স্টিল ওয়াটারে বোটের স্পিড কত হবে না, ডাউন প্লাস আপ বাই 2। ডাউনের স্পিড কত 13, আপের স্পিড কত 3, তাহলে 13 প্লাস 3 মানে 16/2, দ্যাট ইজ 8 কিলোমিটার পার আওয়ার। আর এখানে দেখতে পাচ্ছি 12 ঘন্টা, তার মানে 8 ইন্টু 12 করে দেবো, স্পিড ইন্টু টাইম, অ্যান্ড দ্যাট ইজ দ্য ডিস্টেন্স, দ্যাট ইজ 96 কিলোমিটার। অপশন বি হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। বলো তোমাদের কেমন লাগলো? তো এই যে সমাধানটা তোমাদের করালাম, এই সমাধানটা করতে তোমাদের হার্ডলি, যদি তোমরা পুরোটা এখান থেকে ডি আর ইউ দুটো ইকুয়েশন করে সলভ করতে যাবে এখানে, এবং এর পেছনে অনেক বড় বড় মহারথীরা অনেক বড় বড় তোমার এখানে শর্টকাট বলবে, এবং সেই সব শর্টকাটে যদি করতে যাও মাথায় একটা এক্সট্রা প্রেশার। যদি তোমরা মাথায় এইটুকু জিনিস রাখো, এইটুকু জিনিস, এবং পরীক্ষায় অবশ্যই এরকম ডিজিটই দেবে যেখানে এরকম কিছু গল্প অবশ্যই আসবে, ঠিক আছে? তাহলে তোমাদের এই প্রশ্নটা সলভ করতে হার্ডলি আমি বলেছি 30 সেকেন্ড সময় লাগবে, এর বেশি নয়। ওকে গাইস, নেক্সট প্রশ্ন। Question number 17. A and B are centers of two circle with radi 2 cm and 1 cm respectively. ওকে, তাহলে এই হচ্ছে আমার একটা সার্কেল, আর এটা 2 সেন্টিমিটার ধরলাম, আর এটা হচ্ছে 1 সেন্টিমিটার সাপোজ। ওকে, এবার কী বলা হলো, তাহলে এ আর বি হচ্ছে দ্য রেডিয়াস, এ আর বি এর সেন্টার। এবার রেডিয়াস বলছে 2 সেন্টিমিটার অ্যান্ড 1 সেন্টিমিটার, ওয়ার এ বি ইজ 5 সেন্টিমিটার। তার মানে কি এরা একে অপরের সঙ্গে লেগে নেই। তার মানে এটা যদি এ, এটা যদি বি হয়, তার মানে এদের ডিস্টেন্স বলা হয়েছে 5, কিন্তু এদের ইন্ডিভিজুয়াল রেডিয়াস বলা হয়েছে 2 আর 1। ওকে গাইস, এবার কি বলা হলো না, সি ইজ সেন্টার অফ অ্যানাদার সার্কেল অফ রেডিয়াস 8 সেন্টিমিটার। আর একটা সার্কেল নেওয়া হয়েছে, রেডিয়াস হচ্ছে আর, হুইচ টাচেস ইচ অফ দ্য অ্যাবভ 2 সার্কেল এক্সটার্নালি। যারা কি করেছে, এই দুটো সার্কেলকে বাইরের দিকে টাচ করেছে এরকমভাবে। ওকে গাইস, বলা গেল, হ্যাঁ একদম খুব সুন্দর বুঝতে পেরেছি, এবং এর সেন্টার হচ্ছে কি সি। এবার কি বলা হলো, এ সি বি হচ্ছে 90 ডিগ্রি, তার মানে অবভিয়াসলি আমাকে সি আর বি কী করতে হবে, যোগ করতে হবে। তাহলে এসি আর বিসি যোগ করে দিলাম, তাহলে এসিবি কোনটা বলা দিল 90 ডিগ্রি, তার মানে এটা একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলবে, হ্যাঁ একদম ঠিক। তাহলে এবার যদি এর রেডিয়াস ধরো, এখানে তুমি আর বলা হয়েছে, তাহলে এটাও আর হবে। তাহলে এবার আমাকে বলো, জাস্ট এই এসিবি ট্রায়াঙ্গেলের দিকে লক্ষ্য করো, যেখানে এসির ভ্যালু কত বলতে পারি, এসির ভ্যালু বলতে পারি আর, এখানে এটুকুর ভ্যালু হচ্ছে 2, তার মানে R+2 লিখতে পারি, বলবে হ্যাঁ একদম লিখতে পারি। বিসির ভ্যালু কত লিখতে পারি, বিসির ভ্যালু কত লিখতে পারি গো, বিসির ভ্যালু লিখতে পারি আমি কত, R+1 লিখতে পারি, বলবে হ্যাঁ লিখতে পারি। আর এবির ভ্যালু কত বলা ছিল, এবির ভ্যালু বলা ছিল হচ্ছে 5। তাহলে দেখতে পাচ্ছি এবিসি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেখানে এবি হচ্ছে কি না হাইপোটেনিউস, যেখানে এবি কি হাইপোটেনিউস। তাহলে পাইথাগোরাস ভদ্রলোক বলে গিয়েছিলেন যে হাইপোটেনিউসের স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হবে না, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার মানে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বলতে পারি, বলবে আমাদের কোনো অসুবিধা নেই। আর আমরা জানি যে একটি ট্রিপলেট আছে, যেখানে হাইপোটেনিউস যদি 5 হয়, তার মানে অবভিয়াসলি এই দুই ভদ্রলোক 3 আর 4 হতে পারে, 3 আর 4 হতে পারে। তাহলে এই হতে পারার প্রবাবিলিটিটাকে দেখি তো ঠিক হয় কিনা। তাহলে দেখো এখানে 2 আছে, এখানে 1 আছে, তার মানে আমি একে 4 লিখি, একে 3 লিখি, কারণ কি অবভিয়াসলি এসি বড় বিসির থেকে, তাই তো। তাহলে আমি এখানে 4 লিখলাম, এখানে 3 লিখলাম। তাহলে যদি দেখো এই R+2 যদি 4 হয়, আর এখানে R+1 যদি 3 হয়, তাহলে দেখো এই দুই দিক থেকেই কি আর এর ভ্যালু সমান আসছে না, দেখো হ্যাঁ আসছে। দেখো 4 থেকে 2 বিয়োগ করলে কত, 2 হয়, আর এখানে 3 থেকে 1 বিয়োগ করলেও 2 হয়। তার মানে আমি যদি আর এর ভ্যালু 2 পুট করে দিই, 2 এর 2 4, আর এখানে 2 এর 1 কত 3, তার মানে দেখো 3 4 5 আমার কী হচ্ছে, স্যাটিসফাই করছে। তার মানে আর এর ভ্যালু কত পেয়ে গেলাম, আর এর ভ্যালু পেয়ে গেলাম 2 সেন্টিমিটার। অপশন বি হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। বলো এর থেকে সোজা হবে এই প্রশ্ন আর কীভাবে বলা সম্ভব তোমাদেরকে? নেক্সট প্রশ্ন, সিম্পলিফাই দ্য ফলোয়িং এক্সপ্রেশন। তাহলে আমি দেখতেই পাচ্ছি এখানে উপরেও এক্স মাইনাস ওয়াই, এখানে ওয়াই মাইনাস জেড, এখানে জেড মাইনাস এক্স, এখানেও এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। তাহলে এক্স মাইনাস ওয়াইকে এ, ওয়াই মাইনাস জেডকে বি, আর জেড মাইনাস এক্সকে সি যদি আমি লিখি, তাহলে আলটিমেট আমার কিছুই নেই, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বাই কী আছে, এ বি সি আছে। আর আমরা জানি যে যদি এ প্লাস বি প্লাস সি 0 হয়, যদি এটা হয়, ইফ
এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 0 হয়, তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ভ্যালু কত হবে না 3ab এর সঙ্গে সমান হবে, প্রত্যেকটা বাচ্চা জানে এখন। ওকে, তাহলে এটা যদি হয় তাহলে আমরা দেখতে হবে যে এ প্লাস বি প্লাস সি 0 হচ্ছে কিনা, অবশ্যই হচ্ছে। দেখো এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস যেটা জেড মাইনাস এক্স যদি যোগ করে দিই আলটিমেটলি দেখতে পাবো প্লাস ওয়াই মাইনাস ওয়াই ক্যান্সেল আউট হবে, মাইনাস জেড প্লাস জেড ক্যান্সেল আউট হবে, মাইনাস এক্স প্লাস এক্স ক্যান্সেল আউট হয়ে যাবে কিন্তু যোগফল 0 ইজ নট ইট বলবে। হ্যাঁ একদম ঠিক, তার মানে অবভিয়াসলি এখানে এ প্লাস বি প্লাস সি 0 আছে, তার মানে আলটিমেট এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউকে আমি 3abc লিখতে পারি একদম। তার মানে এবিসি ক্যান্সেল আউট হয়ে যাবে, পড়ে থাকবে কি শুধু 3 হয়ে যাবে। কারেক্ট আনসার অপশান এ। কি কথা 3 নেই? হ্যাঁ আছে, অপশান এ হয়ে যাবে প্রশ্নের সঠিক সমাধান। ইজ ইট ক্লিয়ার? জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই, এর থেকে তো সেভাবে বলা সম্ভবই নয়। 19 বলছি ফ্রম এ সার্কেল অফ রেডিয়াস 7 ইউনিটস অ্যান্ড আর্ক লেন্থ ইজ কাট আউট বাই এ কর্ড অফ লেন্থ 7 ইউনিটস। বাহ, খুব ভালো কথা। তাহলে দেখো একটা সার্কেল দেওয়া হলো, এই সার্কেলে বলা হলো যে ফ্রম এ সার্কেল অফ রেডিয়াস 7 ইউনিট, রেডিয়াস বলা যায় 7 ইউনিট, অ্যান্ড আর্ক লেন্থ ইজ কাট বাই এ কর্ড অফ লেন্থ 7 ইউনিট। তাহলে এমন একটা আর্ক কাট করা হয়েছে এবং সেই আর্কের দুটি পয়েন্টকে অ্যাড করলে যে কর্ড হবে, যে কর্ড বা জ্যা হবে, সেই কর্ডের লেন্থ বলা হয়েছে 7 ইউনিট, 7 ইউনিটস। ওকে, আর কি বলা হলো? রেডিয়াস বলা হলো কি না 7। তাহলে দেখো আমি যদি সেন্টারের সঙ্গে এই আর্কের দুটো পয়েন্ট বা কর্ডের দুটো এন্ড পয়েন্টকে যোগ করে দিই, তাহলে তুমি বলবে এটাও রেডিয়াস, এটাও রেডিয়াস। তাহলে আলটিমেট এই যে ত্রিভুজটি তৈরি হলো, সাপোজ এটা ও নাম দিলাম, এটা এ ও এটা বি, তাহলে এই ও এ বি ট্রায়াঙ্গেলটি কি একটি সমবাহু ত্রিভুজ না? বলবে হ্যাঁ দাদা অবশ্যই সমবাহু ত্রিভুজ, কারণ তিনটে সাইডের লেন্থই 7 7 7। দ্যাট ইজ এনি ডাউট? বলবে না দাদা কোনো ডাউট নেই। তাহলে যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে সেন্টার অ্যাঙ্গেল কত তৈরি করলো গো? সেন্টার অ্যাঙ্গেল হয়ে গেল 60 ডিগ্রি, কারণ সমবাহু ত্রিভুজের প্রতিটি সরি গাইস, তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ কত ডিগ্রি করা হয় না 60 ডিগ্রি করা হয়। তার মানে এখানে আমরা সেন্ট্রাল অ্যাঙ্গেল কত দেখতে পেলাম? 60 ডিগ্রি দেখতে পেলাম। তাহলে এবার বলো, যখন আমি সেন্ট্রাল অ্যাঙ্গেল 60 পেয়ে গেলাম, আমাকে নির্ণয় করতে হবে কি হোয়াট ইজ দ্য আর্ক লেন্থ অফ দ্য স্মলার পোর্শন। তাহলে স্মলার পোর্শন অবভিয়াসলি এই পোর্শনটি স্মলার পোর্শন, এবি পোর্শনটি। তার মানে এটা হচ্ছে মাইনর আর্ক, আর এই পার্টটা এটা হচ্ছে মেজর আর্ক, এটা হচ্ছে মেজর আর্ক বা মেজর পোর্শন। ওকে, তাহলে স্মলার পোর্শন এবি এর লেন্থ, স্মলার এবি এর লেন্থ নির্ণয় করবো কী করে? তাহলে আমরা জানি পাই আর থিটা বাই 180, যেখানে আর এর ভ্যালু জানি কত 7, পাই এর ভ্যালু রেখে দাও কারণ পাই দিয়েই আনসার আছে, আর থিটা কত 60 ডিগ্রি। তার মানে 60/180 দ্যাট ইজ কত না 3। তার মানে 7π/3, 7π/3 বা 7/3 ইন্টু পাই, দ্যাট ইজ কত? অপশন সি হয়ে যাবে প্রশ্নের সঠিক সমাধান। ইজ ইট ক্লিয়ার? বলবে না, জলের মতো পরিষ্কার, এতে কোনো সমস্যা নেই। নেক্সট প্রশ্ন, ইফ দ্য সাকসেসিভ ডিসকাউন্ট বাই 10% অ্যান্ড 15% দেন দ্য সিঙ্গেল ইকুইভ্যালেন্ট রেট অফ ডিসকাউন্ট ইজ। তো এর থেকে সোজা প্রশ্ন আমার মনে হয় না হয় বলে আজকের দিনে। তাহলে 10 + 15 মানে হচ্ছে 25, মাইনাস 10 × 15/100। তাহলে বলো 15 10 কত? 150/100 মানে হচ্ছে 1.5, আর 25 থেকে 1.5 বিয়োগ করলে কত পড়ে থাকে? 23.5। ইজ নট ইট? বলবে হ্যাঁ একদম কারেক্ট আনসার অপশন ডি। নেক্সট প্রশ্ন, there are two pipes used to fill a tank and when operated together they can fill the tank in 20 minutes. খুব ভালো কথা। তাহলে দুটো পাইপ আছে, পাইপ 1 আর পাইপ 2, ঠিক আছে? এরা দুজনে মিলে একসঙ্গে 20 মিনিটে ভর্তি করছে। ওকে, ইফ ওয়ান পাইপ ক্যান ফিল দ্য ট্যাঙ্ক 2.5 times অ্যাজ কুইকলি অ্যাজ দ্য আদার। তাহলে এই লাইনটার সঙ্গে আমি আগেও তোমাদের পরিচিত করিয়েছি। এখানে এই লাইনটার মাধ্যমে শুধু একটা কথাই বলা হয়েছে যে এদের এফিসিয়েন্সির সম্পর্ক কী বা এফিসিয়েন্সির রেশিও কী, একজন আর একজনের অপেক্ষা এত তাড়াতাড়ি করছে, তার মানে যে তাড়াতাড়ি করছে সে কি ফাস্টার বা তার এফিসিয়েন্সি বেশি, আর অপরজনের এফিসিয়েন্সি কম। কত গুণ বলা হয়েছে না 2.5 times। তাহলে 2.5 একে আমরা 2 × 1 লিখতে পারি, তার একে আমরা ভগ্নাংশে ট্রান্সফার করলে আমি কী বলবো না 5/2 বলবো। তার মানে এই 5/2 রিপ্রেজেন্ট করছে কি না এই দুই ভদ্রলোক, মানে এই দুই পাইপের এফিসিয়েন্সি রেশিও। তাহলে পাইপ 1 আর পাইপ 2 এর এফিসিয়েন্সি রেশিও কত? 5/2। তাহলে এর মিলিত এফিসিয়েন্সি কত? 7। আর মিলিত এফিসিয়েন্সি ইনটু টাইম, মিলিত টাইম কত? 20 মিনিট। মিলিত টাইম এটাই হচ্ছে কি টোটাল ওয়ার্ক বা টোটাল ক্যাপাসিটি ট্যাঙ্কের। এবার বলা হয়েছে যদি দেন দ্য ফার্স্টার পাইপ অ্যালোন ক্যান ফিল দ্য ট্যাঙ্ক, তাহলে ফার্স্টার পাইপের এফিসিয়েন্সি কত গো না 5। তাহলে ফার্স্টার পাইপ কত সময়ে এই ট্যাঙ্কটি পূরণ করবে? তাহলে 5 দিয়ে ভাগ করে দাও, ব্যাস 5 × 4 = 20, 4 × 7 = 28, অপশান ডি হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। চলে যাই নেক্সট প্রশ্ন। একই কথা,
The given bar graph shows the turnover of 5 companies. What is the difference between the average sale turnover of all the companies but together between the years? কী কথা, এখানে তো পিকচারই নেই, পিকচার মিসিং। আই এম সরি গাইস, পিকচার মিসিং আছে এখানে। ঠিক আছে, তো আমরা পিকচারটি এখানে ইনপুট করিয়ে দেবো, এটা টাইপিং মিস্টেক হয়েছে, তো এটা বেটার লাগ নেক্সট টাইম। পরের বারে যদি আমরা এই ধরনের প্রশ্ন তো আগেও করিয়েছি অনেক, আমার মনে হয় না এরকম প্রশ্নে কোনো ডাউট থাকবে বলে। পিকচারটা থাকলে জাস্ট এখানে অ্যাডের ব্যাপার ছিল। ওকে গাইস, নো ইস্যু। কোশ্চেন নাম্বার 23, ইফ পি কিউ আর অ্যান্ড ট্রায়াঙ্গেল এবিসি আর কনগ্রুয়েন্ট, তাই তো এখানে এই চিহ্নটি কী কাকে প্রকাশ করছে না, কনগ্রুয়েন্সিকে প্রকাশ করছে। তাহলে পি কিউ আর ট্রায়াঙ্গেল আর এবিসি ট্রায়াঙ্গেল বলা হয়েছে কনগ্রুয়েন্ট। তাহলে এই হচ্ছে পি কিউ আর এই হচ্ছে এবিসি, দুই হচ্ছে কনগ্রুয়েন্ট, মানে সব সমান। এটা কি সব সমান, এটা হচ্ছে কনগ্রুয়েন্ট। এবার কি বলা হলো, এবি সমান 6 সেন্টিমিটার, খুব ভালো কথা। এবি হচ্ছে 6 সেন্টিমিটার। বি সমান হচ্ছে কি, বি কোণের ভ্যালু কত, 50 ডিগ্রি। এ কোণের ভ্যালু কত, 70 ডিগ্রি। দেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু। ওকে, তাহলে যদি এবি 6 হয় তার মানে অবশ্যই পি কিউ 6, ওকে, বা কিউপি 6, হোয়াট এভার। তাহলে কিউপি 6 আমি দেখতে পাচ্ছি এখানে সিতে দেখতে পাচ্ছি, এখানে ডিতে দেখতে পাচ্ছি, তার মানে এ আর বি হচ্ছে কি এখানে ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে যদি 70 আর এ 70 আর বি 50 হয়, তাহলে সি কত হবে গো, 70 + 50 120, তার মানে সি হচ্ছে কত, 60 ডিগ্রি। তাহলে দেখো আমার এখানে 60-এর গল্প দেখতে পাচ্ছি, সি যদি 60 হয় তার মানে আর কী হবে, 60 ডিগ্রি হবে। ঠিক আছে, করসপন্ডিং অ্যাঙ্গেলের করসপন্ডিং সাইড সমান হবে কোথায় না, যদি আমরা দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট বলি, তাহলে এখানে করসপন্ডিং সাইড হচ্ছে এবির সঙ্গে পিকিউর সমান আর সি এর সঙ্গে আর সমান। তাহলে সি এর সঙ্গে আর সমান দেখতে পাচ্ছি অপশান ডিতে, তাহলে অপশান ডি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, ইফ সাইন 31 = এ, কট 59-এর ভ্যালু কত। তাহলে 31 আর 59 কি পরস্পরের পূরককোণ, বলবে হ্যাঁ একদম ঠিক, কারণ 31 আর 59-এর যোগফল করলে তো 90 হয়। কারণ অবভিয়াসলি এই ভদ্রলোক যদি 59 হয়, এই ভদ্রলোক হচ্ছে 31, এখানে কোনো ডাউট নেই এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের। আর দেখো আমায় বলা হয়েছে সাইন 31 এ, আর সাইন 31 মানে হচ্ছে কি লম্ব বাই আমি 31 একেও ধরতে পারতাম, ডাজেন্ট ম্যাটার। মনে রাখবো যার রেসপেক্টে আমি সাইন নির্ণয় করবো তার অপোজিটে যে হবে সেই হচ্ছে লম্ব। তাহলে 31-এর অপোজিটে কে আছে না, এই সাইডটি আছে, তার মানে এই ভ্যালু হচ্ছে 1 এ। আর সাইন মানে কি না, লম্ব বাই অতিভুজ, তার মানে অতিভুজ কত হবে, কিছু নেই মানে a/1 লিখবো, তাহলে হ্যাঁ একদম ঠিক, কারণ অতিভুজের ভ্যালু কত, 1। তাহলে বলো তো এই সাইডটির ভ্যালু কত হবে, √, তুমি বলবে √, অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমির স্কোয়ার, মানে 1 - a², ইজ নট ইট, বলবে একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে এবার কী নির্ণয় করতে হবে, cot 59, আর cot 59 মানে কি, cot 59 মানে হচ্ছে বেস বাই যার রেসপেক্টে তার উল্টো দিকে হচ্ছে লম্ব, তাহলে লম্ব হচ্ছে কি √1 - a², এ হচ্ছে পারপেন্ডিকুলার আর এ হচ্ছে বেস। ওকে, তাহলে আমরা জানি cot 59 মানে cot মানে কী করে নির্ণয় করতে হয়, কটের ভ্যালু বেস বাই পারপেন্ডিকুলার, তার মানে b/p, তার মানে a/√1 - a²। কোথায় আছে, অপশন বিতে দেখতে পাচ্ছি কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, লাস্ট প্রশ্ন আজকের, বলছে অ্যাট এ ক্যাফে রামা বট রিংস ফর হার 7 ফ্রেন্ডস অ্যাট 240, খুব ভালো কথা, 240 টাকা দিয়েছে 7জন বন্ধুর জন্য ড্রিঙ্কস কিনে এনেছে। ড্রিঙ্কের মধ্যে কী আছে, সাম অফ দেম ওয়ান্টেড কফি, কিছু ছিল কফি, হোয়েল আদার ওয়ান্টেড ব্ল্যাক টি। তাহলে কিছু মানুষ, কিছু বন্ধু নিয়েছে কি, কফি, আর কিছু বন্ধু নিয়েছে ব্ল্যাক টি। ওকে গাইস, বলেছে রেগুলার কাপ অফ কফি কস্ট 40, তাহলে কাপের কস্ট অফ কফি, তাহলে কফির কস্ট হচ্ছে বলছে 40। তাহলে যদি আমি ধরে নিই যে এক্স জন বন্ধু কফি নিয়েছে, তাহলে টোটাল 40x খরচ হচ্ছে কফির জন্য। তাহলে এক্স জন যদি কফি নেয়, তাহলে বাকি 7 - x পড়ে থাকে না, তাহলে তাদের খরচ কত না, আমরা দেখতে পাচ্ছি রেগুলার কাপ অফ ব্ল্যাক টি কস্ট 30, তাহলে তাদের খরচ হচ্ছে × 30, আর এই টোটালি কত, 240 টাকা সে খরচা করে যেত, ব্যাস। তাহলে অত্যন্ত একটি কমন প্রশ্ন এবং অতি নিম্নমানের প্রশ্ন SSCGL এর দিক থেকে দেখতে গেলে। তাহলে এখানে দেখেই তোমরা আনসার করতে পারবে, 40 থেকে 30x মানে হচ্ছে কত, 10 আর এখানে দেখতে পাচ্ছি 30 সাথে কত, 210, এপারে গেলে কী হয়ে যাবে, 240 থেকে বিয়োগ, তার মানে হচ্ছে 30, তার মানে এক্সের ভ্যালু কত গো, 3। তাহলে এক্স আমি কী ধরেছি, কফির কাপ, কতগুলো কফির কাপ মানে নেওয়া হয়েছে বা কতগুলো বন্ধু কফি নিয়েছে। নির্ণয় করতে হবে হাউ মেনি কাপ অফ টি ডিড সি পারচেস, তাহলে টি মানে কি, ব্ল্যাক টি, তার মানে যদি 3টে যদি সে কফি নেয়, তার মানে অবভিয়াসলি 4টে সে নিয়েছে না ব্ল্যাক টি নিয়েছে, তার মানে অপশান বি হয়ে গেল প্রশ্নের সঠিক আনসার। তো এই ছিল আজকের 25টি প্রশ্নের একদম পারফেক্ট সমাধান। তো সরি, এর মধ্যে একটি প্রশ্ন এমন ছিল যেটা আমাদের বারগ্রাফ দেওয়া হয়নি বা সেটার ছবিটা ইনপুট করা হয়নি, ইটস এ প্রিন্টিং মিস্টেক অনলি, তো তার জন্য আমি অনেক সরি তোমাদের কাছে।